তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক অন ভাইবসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। দশম শ্রেণীর যে ব্লিজ বইটা রয়েছে, টেক্সচুয়াল বইটা, তার চ্যাপ্টার নাম্বার 3 যে পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পটা রয়েছে, সেই গল্পটা টেক্সচুয়ালি আমরা লাইন বাই লাইন আজকে পুরোটা আলোচনা করব। তাহলে তোমরা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ওকে, তাহলে আমাদের মূল যে আজকের কাহিনী, মূল যে গল্প, সেটা কি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তাহলে পাসিং অ্যাওয়ে অফ বাপু কে লিখেছেন? নয়নতারা সেহগাল। পাসিং অ্যাওয়ে অফ বাপু কে লিখেছেন? নয়নতারা সেহগাল। নয়নতারা সেহগাল যিনি একজন ফিমেল রাইটার। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, পাসিং অ্যাওয়ের যেটা ফেজাল ভার্ব হলো সেটা হচ্ছে ডাইট। পাসিং অ্যাওয়ে ফেজাল ভার্ব হচ্ছে ডাইট, ডাইট মানে মৃত। তাহলে কার মৃত্যু কাহিনী এখানে বলা হচ্ছে? অফ বাপু। বাপু কাকে বলা হয়? অবভিয়াসলি আমরা জানি বাপু বলতে এখানে মহাত্মা গান্ধীজির কথা বলা হয়েছে। পাসিং অ্যাওয়ে অফ বাপু, বাপু বলতে এখানে মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে। তাহলে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লিখেছেন নয়নতারা সেহগাল। নয়নতারা সেহগাল হচ্ছে একজন ফিমেল রাইটার। তাহলে কি বলছে, আমরা অথর সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর টেক্সচুয়াল সম্বন্ধে জেনে নেব, তারপর টেক্সটটা পুরোটা লাইন বাই লাইন ক্লিয়ার কাটভাবে তোমাদের বুঝিয়ে দেবো। যদি তোমাদের কোথাও বুঝতে একটু অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই প্লিজ তোমাদের সেই সুন্দর হাতটা দিয়ে একটি কমেন্ট করে দিও। আমি যথাসম্ভব তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে কি বলছে নয়নতারা সেহগাল? নয়নতারা সেহগাল 1927 যিনি 1927 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে নয়নতারা সেহগাল ওয়াজ বোর্ন অন 1927, যিনি 1927 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি কি বলছে? ইজ ওয়ান অফ দি ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স, যিনি ছিলেন ভারতীয়দের মধ্যে অন্যতম একজন মহিলা লেখিকা। মহিলা লেখিকা ইন ইংরেজিতে তিনি ছিলেন একজন অন্যতম ভারতীয় লেখিকা, মহিলা লেখিকা টু রিসিভ ওয়াইড রেকগনাইজেশন, যিনি পেয়েছিলেন ব্যাপক স্বীকৃতি। ওয়াইড রেকগনাইজেশন মানে হচ্ছে ব্যাপক স্বীকৃতি। তাহলে নয়নতারা সেহগাল ইজ ওয়ান অফ দি ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স, ভারতীয় লেখিকা ইন ইংরেজিতে টু রিসিভ পেয়েছিলেন, কি পেয়েছিলেন? রিসিভ ওয়াইড। ওয়াইড মানে হচ্ছে ব্যাপক, ওয়াইড মানে হচ্ছে ব্যাপক, ওয়াইড মানে হচ্ছে ব্যাপক, ওয়াইড মানে হচ্ছে ব্যাপক। রেকগনাইজেশন মানে কি হচ্ছে? রেকগনাইজেশন মানে হচ্ছে স্বীকৃতি। রেকগনাইজেশন মানে হচ্ছে স্বীকৃতি। রেকগনাইজেশন মানে হচ্ছে স্বীকৃতি। দি ফিকশন, তার যে গল্প কাহিনী ছিল, তার যে কল্পনা কাহিনীগুলো ছিল, ডিলস উইথ সেগুলি বলছিল ইন্ডিয়ানস রেসপন্স টু দ্য ক্রাইসিস। ইন্ডিয়ান যে ভারতীয়র সংকটের মধ্যে যে সমস্ত কল্পনা কাহিনীগুলো ছিল, ব্রট অ্যাবাউট এনেছিল দি পলিটিক্যাল চেঞ্জেস, ভারতীয়র যে রাজনীতির বিষয়ে যে সমস্ত পরিবর্তনগুলি এনেছিল তার গল্পগুলো সেই বিষয়ে বেশিরভাগ লেখা হতো। ব্রিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে ব্রট মানে হচ্ছে আনা বা এনেছিল, ব্রট হচ্ছে ব্রিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে ব্রট, যেটার মানে হচ্ছে আনা। অ্যাবাউট দ্য পলিটিক্যাল চেঞ্জেস, পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, ওকে। চেঞ্জেস মানে পরিবর্তন। সি ওন দি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। আবার দেখলাম আমাদের যে আর কে নারায়ণ ছিল, ফাদার সেলফের লেখক আর কে নারায়ণ, তিনিও কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আমরা টেক্সট পড়ার আগে অথর সম্পর্কে আমরা জেনেছিলাম ফাদার সেলফে, আর কে নারায়ণ সম্বন্ধে। সেখানেও আমরা দেখেছিলাম যে তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তাহলে এখানেও কি দেখছি আমরা? নয়নতারা সেহগাল যিনি ইন্ডিয়ান ফিমেল রাইটার্স, তিনিও নাকি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। কত সালে? 1986 সালে। তাহলে সি ওন দি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986, তিনি 1986 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন ফর দি নোবেল। স্যার যে উপন্যাসটা ছিল রিচ লাইক আস নোবেলের জন্য তিনি 1986 খ্রিস্টাব্দে তিনি 1986 খ্রিস্টাব্দে কী পেয়েছিলেন? সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তাহলে এই তো গেল আমাদের অথর সম্পর্কে কিছুটা ধারণা। এরপরে আমরা চলে যাব আমাদের টেক্সচুয়াল যে ব্যাপারে বলেছে পাসিং অ্যাওয়ে বাপুর কীভাবে মৃত্যু হলো, মৃত্যুর পর কী কী ঘটনা ঘটেছিল, সেই সমস্ত কিছু আমরা এই টেক্সটের ভিতরে দেখব। তাহলে এই ছিল সংক্ষিপ্ত ধারণা অথর সম্পর্কে। এবার আমরা পরবর্তী যে টেক্সট সম্পর্কে কিছুটা সেই ধারণাটা আমরা দেখে নেব। পরবর্তী অংশে আমরা দি টেক্সট সম্পর্কে জেনে নেব। দ্য পাসিং অফ বাপুর নয়নতারা সেহগাল ছিলেন লেখিকা, তার সম্পর্কে আমরা একটু আগে জানলাম। এবার আমরা কি জানবো? এবার আমরা জানবো টেক্সট সম্পর্কে, যে টেক্সটের সম্পর্কে কি বলেছে। দ্য পাসিং অফ বাপু যে মহাত্মা গান্ধী রয়েছে, তার কিভাবে মৃত্যু হলো, মৃত্যুর পরবর্তী ঘটনাগুলি কি হলো, তার ফলে আমাদের দেশের অর্থাৎ ইন্ডিয়ার যে সমগ্র জাতির মনে কি প্রভাব পড়েছিল, সেই সমস্ত বিস্তারিত গল্প সেই টেক্সটের মধ্যে পড়বো। এই কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। তাহলে কি বলছে? দি টেক্সট, এই আলোচ্য বিষয়টি বা পাঠ্য বিষয়টি অ্যান এক্সট্র্যাক্ট, নেওয়া হয়েছে বা বাছাই করা হচ্ছে। এক্সট্র্যাক্ট মানে হচ্ছে বাছাই করা বা নেওয়া, নেওয়া ফ্রম নয়নতারা সেহগালের যে লেখাগুলি ছিল মেমোরিয়ার, স্মারক গ্রন্থ। মেমোরিয়ার মানে হচ্ছে স্মারক গ্রন্থ,
স্মারক গ্রন্থ। তাহলে নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক, এই যে এই অংশটা থেকে প্রিজন অ্যান্ড দি চকলেট কেক, এই অংশটা থেকে নয়নতারা সেহগাল দি পাসিংয়ে অফ বাপু এটা নেওয়া হয়েছে। তাহলে এই যে এই বড় খণ্ডটা থেকে এক টুকরো খণ্ড ভেঙে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রিজন অ্যান্ড দি চকলেট কেক থেকে এই পাসিংয়ে অফ বাপুটি নেওয়া হয়েছে, এক্সট্র্যাক্ট করা হয়েছে। তাহলে ফলোয়িং ডেট কী বলছে, রিকাউন্টস, যেটা বর্ণনা করে দ্য ইনসিডেন্টস, ঘটনাগুলি ফলোয়িং দ্য ডেট অফ গান্ধীজির যে মৃত্যু হয়েছিল সেই ঘটনাগুলিকে বর্ণিত করা হয়েছে এই দ্য পাসিং অফ বাপুর গল্পের মধ্যে। ওকে, তাহলে কি হচ্ছে, ইট ভিভিডলি, এটা শুধুমাত্র, ভিভিডলি মানে হচ্ছে শুধুমাত্র, ভিভিডলি মানে হচ্ছে শুধুমাত্র, ভিভিডলি মানে হচ্ছে শুধুমাত্র, শুধুমাত্র। ওকে, তাহলে ভিভিডলি মানে হচ্ছে শুধুমাত্র, ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, বর্ণনা করা, ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা। ইট ভিভিডলি ডেসক্রাইব, এটি শুধুমাত্র বর্ণনা করে নট অনলি দ্য অথরস পার্সোনাল সেন্স অফ লস, যে অথর কথক রয়েছে বা লেখিকা রয়েছে তার যে বাস্তব, তার যে ব্যক্তিগত সেন্স অফ লভ, হারানোর যে কষ্টটা, হারানোর যে দুঃখ রয়েছে, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ। অর্থাৎ এখানে কি বলতে চাইছে, ইট ভিভিডলি ডেসক্রাইব, এটা শুধুমাত্র বর্ণনা করে লেখিকার যে শুধুমাত্র ব্যক্তিগত কোনো হারানোর যে কষ্টটা রয়েছে সেটা কিন্তু নয়, বাট অলসো এটা সর্বদা অবশ্যই তার পাশাপাশি দি কালেকটিভ গ্রিফ, যৌথ যে দুঃখ রয়েছে, গ্রিফ মানে হচ্ছে দুঃখ, কালেকটিভ মানে হচ্ছে যৌথ, কালেকটিভ মানে হচ্ছে যৌথ বা একদা, যৌথ, গ্রিফ মানে হচ্ছে তোমার দুঃখ, গ্রিফ মানে হচ্ছে দুঃখ, গ্রিফ মানে হচ্ছে দুঃখ, গ্রিফ মানে হচ্ছে দুঃখ। দি এন্টায়ার নেশন, অর্থাৎ সমগ্র জাতি, নেশন মানে হচ্ছে জাতি, নেশন মানে হচ্ছে জাতি, আর এন্টায়ার মানে হচ্ছে সমগ্র, এন্টায়ার মানে হচ্ছে সমগ্র। তাহলে সমগ্র জাতি অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। তাহলে পাসিং অ্যাওয়ে অফ বাপু, বাপু বলতে কাকে বোঝানো হয়েছে, বাপু বলতে মহাত্মা গান্ধীকে বোঝানো হয়েছে। তাহলে আমরা লাস্ট লাইনে কি দেখলাম, বলছে বাট অলসো দি কালেকটিভ গ্রিফ, যৌথ যে দুঃখ রয়েছে, দি এন্টায়ার নেশন, সমগ্র জাতির মধ্যে অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর চলে যাওয়াতে যৌথ অর্থাৎ দেশবাসীর মধ্যে একটা দুঃখ বেদনা নেমে এসেছিল। তাহলে এই গেল আমাদের টেক্সট সম্পর্কে আলোচনা। তাহলে এটুকু পড়ার পর এটুকুতে কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কোথায় তোমাদের অসুবিধা, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে টেক্সট পড়ার পরে আমরা এবার চলে যাব টেক্সটের লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং সহ কোথায় কীরকমভাবে কী দেওয়া আছে পুরোটা আমরা আলোচনা করব। তাহলে যাওয়া যাক টেক্সটে। ওকে, যে টেক্সচুয়াল যে সমস্ত ওয়ার্ড মিনিংস এবং বাংলা মানে সহ ব্যাখ্যাগুলো আছে সেগুলো আমরা এখানে দেখব বিস্তারিতভাবে। ওকে, তাহলে কি বলছে টেক্সচুয়ালে, প্রথমে কি বলছে, আই ওয়াজ হ্যাভিং টি, এই যে নয়নতারা সেহগাল আছে, নয়নতারা সেহগাল এই নয়নতারা সেহগাল নিজে এই গল্পটা ব্যাখ্যা করছে যে গান্ধীজির মৃত্যুটাকে বর্ণনা করছে। কি বলছে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, আমি যখন বাড়িতে চা খাচ্ছিলাম, আই ওয়াজ হ্যাভিং টি, আমি বাড়িতে চা খাচ্ছিলাম অন ইভিনিং, সন্ধ্যাবেলা অফ 13 জানুয়ারি, 30শে জানুয়ারি 1948, 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলা আমি বাড়িতে চা খাচ্ছিলাম। কথাটা কে বলছে, কথাটা বলছে নয়নতারা সেহগাল। নয়নতারা সেহগাল 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলা ঘরে বসে চা খাচ্ছিলেন। হোয়েন আই ওয়াজ কল্ড, যখন তাকে ডাকা হলো, অর্থাৎ যখন আমাকে ডাকা হলো, তিনি বলছেন হোয়েন আই ওয়াজ কল্ড, যখন আমাকে ডাকা হলো, এখানে আমি বলতে নয়নতারা সেহগালকে বোঝানো হয়েছে। তাহলে কি বলছে, হোয়েন আই ওয়াজ কল্ড, যখন আমাকে ডাকা হলো, টু বিড়লা হাউসে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা জরুরি টেলিফোনের দ্বারা। তাহলে আর্জেন্ট টেলিফোন মানে কি, আর্জেন্ট টেলিফোন মানে হচ্ছে জরুরি টেলিফোন দ্বারা। আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা খাচ্ছিলাম অ্যাট হোম, বাড়িতে, অ্যাট ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যাবেলা, অফ 13 জানুয়ারি মাসের 30 তারিখে 1948 সালে। হোয়েন আই ওয়াজ কল্ড মানে হচ্ছে ডাকা হয়েছিল, আই ওয়াজ কল্ড মানে ডাকা হয়েছিল, টু বিড়লা হাউসে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা জরুরি টেলিফোনের দ্বারা। আর্জেন্ট মানে হচ্ছে জরুরি, আর্জেন্ট মানে হলো জরুরি। গান্ধীজি হ্যাড বিন শুট, গান্ধীজিকে গুলিবদ্ধ করা হয়েছে ওয়ান হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, অর্থাৎ প্রার্থনা সভায় যাওয়ার সময় তাকে গুলিবদ্ধ করা হয়েছে। শুট অন মানে হচ্ছে গুলিবদ্ধ করা, ওয়ান ওয়ে মানে তার যাত্রাপথে, টু আ প্রেয়ার মিটিং একটা প্রার্থনা সভা, প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা সভায় যাওয়ার সময় তাকে গুলিবদ্ধ করা হয়েছে। তাহলে নয়নতারা সেহগাল কি বলছেন, নয়নতারা সেহগাল এটাই বলতে চাচ্ছেন, সে যখন 1948 সালের 30শে জানুয়ারি বাড়িতে বসে চা খাচ্ছিলেন, তখন তাকে একটা আর্জেন্ট টেলিফোনের দ্বারা তাকে ডাকা হয়েছিল বিড়লা হাউসে, কারণ গান্ধীজিকে গুলিবদ্ধ করা হয়েছে প্রার্থনা সভায় যাওয়ার জন্য। এইটুকু হচ্ছে গল্প। তার পরবর্তী অংশ কি বলছে, তার পরবর্তী বলছে আই ওয়াজ নাম, অর্থাৎ নাম মানে হচ্ছে অসার,
অসার মানে শরীরের মধ্যে সার নাই, এরকম নিস্তব্ধ হয়ে গেছে, একদম শকড হয়ে গেছে। উইথ শক স্তম্ভিত স্বরে, নাম মানে হচ্ছে অসার, নাম মানে হচ্ছে অসার, অসার উইথ শক, শক মানে স্তম্ভিত হয়ে, স্তম্ভিত 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 স্তম্ভিত। অ্যাজ আই গট ইনটু দ্য কার, এবং আমি গাড়িতে উঠে পড়লাম। তাহলে যখন গান্ধীজির মৃত্যুর খবরটা নয়নতারা সেহগাল পেয়েছিলেন তখন তিনি কী হয়েছিলেন, অসার হয়ে গেছিলেন এবং স্তম্ভের সঙ্গে অসার হয়ে গেছিলেন এবং সেই স্তম্ভিত অসার শরীরে গাড়িতে চেপে পড়েছিলেন, গাড়িতে চেপে পড়েছিলেন। গট মানে চেপে যাওয়া, ইনটু দ্য কার গাড়ির মধ্যে। বলছে অ্যাট দি বিড়লা হাউস, বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির যে আত্মীয় স্বজনরা রয়েছে, গান্ধীজির যে আত্মীয় স্বজনরা রয়েছে, পরিবারের লোকজন রয়েছে, অ্যান্ড ফলোয়ার্স, ফলোয়ার্স মানে হচ্ছে অনুগামী, ফলোয়ার্স মানে হচ্ছে অনুগামী, অনুগামীরা, অনুগামীরা, অনুগামীরা। তাহলে কি বলছে, গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির যে আত্মীয় স্বজন রয়েছে, পরিবারের লোক রয়েছে, অ্যান্ড ফলোয়ার্স এবং অনুগামী রয়েছে, অনুগামীরা রয়েছে, হ্যাড গ্যাদার্ড, গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো হওয়া, তারা জড়ো হয়েছিলেন রাউন্ড হিজ বডি, তার দেহের চারপাশে। অর্থাৎ গান্ধীজিকে যেখানে রাখা হয়েছিল তার চারপাশে তার পরিবারের লোকজন এবং তার যে অনুগামীরা রয়েছে তারা জড়ো হয়েছিল তার বডির চারপাশে, তার দেহের চারপাশে। অ্যারাউন্ড হিজ বডি, বডি মানে হচ্ছে দেহ, গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো হওয়া, গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো হওয়া, গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো হওয়া, গ্যাদার মানে হচ্ছে জড়ো হওয়া। দেয়ার ওয়াজ সাইলেন্স, সেখানে ছিল নিস্তব্ধতা। ইনটু দ্য রুম, সেই ঘরের মধ্যে। অ্যাজ গান্ধীজিজ ব্রিথ, যেহেতু গান্ধীজি নিঃশ্বাস ফেলেছে, অ্যাজ ইজ লাস্ট, তার যে শ্বাস প্রশ্বাস, তার যে লাস্ট, তার যে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছিলেন, কোথায়, সেই রুমের মধ্যে। তাই সেখানে কী ছিল, নিস্তব্ধ ছিল। সাইলেন্স মানে হচ্ছে নিস্তব্ধতা, ইন দ্য রুম মানে ঘরে, গান্ধীজি ব্রিথের মানে হচ্ছে শ্বাস, অ্যাজ ইজ লাস্ট, তার যে লাস্ট অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছিলেন, তাই সেখানে সাইলেন্সের স্তব্ধতা ছিল। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ, বাপুজির যে মৃত্যুর খবরটা, বাপুজি ওয়ার্ডস মানে এখানে খবর, ওকে, শব্দ নয় কিন্তু, ওয়ার্ডস মানে হচ্ছে খবর। বাপুজির মৃত্যুর খবরটা হ্যাড স্প্রেড, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া। এরকম লাইন বাই লাইন তোমরা কি করবে, মুখস্থ করবে না, লাইন বাই লাইন মুখস্থ করবে না, প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানবে, ভালো করে সেটা বুঝবে, তারপরে বেঙ্গলি মিনিং করবে। কোনোভাবেই একটা লাইন পড়ে সেটাকে নোটবুক থেকে মুখস্থ করার কোনো দরকার নাই, ওকে। নোটবুক দেখে এই লাইনটা হচ্ছে, দেয়ার ওয়াজ এ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথেড হিজ লাস্ট ওয়ার্ডস অফ হাজ লাস্ট। তাহলে কী বলছে, সেখানে গান্ধীজির লাস্ট শেষ গ্রহণ করেছিল সেই ঘরের মধ্যে, এরকমভাবে কোনো দরকার নাই। দেয়ার ওয়াজ এ সাইলেন্স, সেখানে ছিল একটা নিস্তব্ধতা, সেখানে ছিল নিস্তব্ধতা, ইনটু দ্য রুম সেই ঘরের মধ্যে, অ্যাজ যেহেতু গান্ধীজি ব্রিথেড হিজ লাস্ট তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিলেন, তাই জন্য সেখানে নিস্তব্ধতা ছিল। এইভাবে পড়াশোনাটা করবে, এইভাবে ডাইরেক্ট সরাসরি মুখস্থ করে লাইন বাই লাইন বলার কোনো দরকার নাই। সাইলেন্স। ওয়ার্ডস অফ বাপুজি, ওয়ার্ডস মানে এখানে কিন্তু শব্দ নয়, খবর অফ বাপুজিস ডেথ, বাপুজির যে মৃত্যুর খবরটা হ্যাড স্প্রেড ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লি, দিল্লির মধ্যে লাইক আ ফ্লেম ফেন্ট, অগ্নিশিখা যে থাকে, বাই ওয়াইনের দ্বারা, অর্থাৎ বাতাসে যারা অগ্নিশিখা যেমন প্রতিফলিত হয় সেরকম গান্ধীজি অর্থাৎ বাপুজির মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছিল দিল্লির মধ্যে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উমেন, স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উমেন, যে দুঃখিত যে মানুষগুলি ছিল, পুরুষ এবং মহিলা মানুষগুলি ছিল, হ্যাড কালেক্টেড তারা জড়ো হয়েছিল অ্যারাউন্ড বিড়লা হাউসে। তাহলে দুঃখিত অবস্থায় থাকা পুরুষ এবং মহিলা মানুষগুলো বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালাতে, ওয়ান কুড সি এক একজনকে দেখা যাচ্ছিল, মানে এতটাই ভিড় ছিল, এক একজনকে দেখা যাচ্ছিল, আ ব্রাউন ব্লাড ফেসেস মানে বাদামি আবঝা, স্পষ্ট নয় কিন্তু আবঝা, অর্থাৎ অনেক জনের ভিড় তো, তাই কারোর মুখ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ওয়ান কুড সি এক একজনের মুখ দেখা যাচ্ছিল, ব্রাউন ব্লাড ফেসেস বাদামি আবঝা মুখগুলো। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা একটাও শব্দ করছিল না, তারা চুপচাপ দুঃখের সহিত কাতর হয়ে দাঁড়িয়েছিল, তারা একটাও সাউন্ড করছিল না। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা একটাও শব্দ করছিল না। দেয়ার ওয়াজ আনন্যাচারাল মানে হচ্ছে অপ্রাকৃতিক, আনন্যাচারাল মানে হচ্ছে অপ্রাকৃতিক, আনন্যাচারাল মানে হচ্ছে অপ্রাকৃতিক। সাইলেন্স নিস্তব্ধতা। এটা ছিল ইফ টাইম সেই সময়টা স্টুড দাঁড়িয়ে গেছিলো, স্থির অবস্থায়, ফর দোজ ফিউ মিনিটস সেই কিছু সময়ের জন্য মনে হচ্ছে সময়টা থমকে দাঁড়িয়ে গেছে। তাহলে কি বলছে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম ওয়ান ইভিনিং, সন্ধ্যাবেলা, ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যাবেলা, জানুয়ারি মাসে হোয়েন আই ওয়াজ কল ডাকা হয়েছিল, ডাকা হয়েছিল অ্যাট টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট মানে হচ্ছে জরুরি টেলিফোনের দ্বারা। গান্ধীজি হ্যাড বিন শুট অন, গুলিবদ্ধ করা হয়েছিল, শুট অন মানে গুলিবদ্ধ করা হয়েছিল, হিজ ওয়ে টু আ
প্রেয়ার মিটিং, প্রার্থনা সবাই যাওয়ার সময়। আর নাম মানে হচ্ছে অসার, শক মানে হচ্ছে স্তম্ভিত। অ্যাজ আই গট মানে চেপেছিল ইনটু দ্য কার, গাড়ির মধ্যে। অ্যাজ অ্যাট দি বিড়লা হাউস, গান্ধীজির রিলেটিভ মানে হচ্ছে আত্মীয় স্বজন, পরিবার স্বজন। অ্যান্ড ফলোয়ার্স মানে হচ্ছে অনুগামীরা, হ্যাড গ্যাদার মানে হচ্ছে জড়ো হওয়া। রাউন্ড মানে হচ্ছে চারপাশে, রাউন্ড মানে হচ্ছে গোল করে ঘিরেছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স, সেখানে ছিল নিস্তব্ধতা। ইন দ্য রুম, সেই ঘরের মধ্যে। গান্ধীজি ব্রিথেড মানে হচ্ছে শ্বাস নেওয়া। হিজ লাস্ট, তার যে শেষ নিঃশ্বাস সেটা তিনি সেই রুমের মধ্যেই দিয়েছিলেন। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ, বাপুজির যে মৃত্যুর খবরটা হ্যাড স্প্রেড, ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লির মধ্যে লাইক আ ফ্লেম ফ্রেন্ড বাই ওয়াইন্ড, হাওয়ার মধ্যে যেন অগ্নিশিখা যেভাবে ফ্লেম করে জ্বলে ওঠে সেরকম মনে হচ্ছিল। হ্যাড স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন, দুঃখিত শোকাহত যে পুরুষ এবং মহিলাগুলি ছিল, হ্যাড কালেক্টেড, তারা জড়ো হয়েছিল রাউন্ড বিড়লা হাউসের চারপাশে। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালায় দেখা যাচ্ছে উনকুটসুই, এক একজনকে দেখা যাচ্ছিল। আর ব্রাউন ব্লাড ফেসেস, একটা আবজা বাদামি কালারের মুখগুলো। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা একটাও শব্দ করছিল না। দেয়ার ওয়াজ আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল অপ্রাকৃতিক নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম, এটা ছিল সেই সময়টা স্টুড, যেখানে সময়টা দাঁড়িয়ে গেছিলো স্টিল ফর দোজ ফিউ মিনিটস, কিছু সময়ের জন্য। তাহলে এইটুকু টেক্সট আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় আমাকে প্লিজ কমেন্টস করো। আমি তোমাদের সবটা যারা কমেন্ট করবে তাদের প্রত্যেককে কমেন্টকে রিপ্লাই করার চেষ্টা করব। ওকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করিও কোথাও যদি প্রবলেম হয়ে থাকে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, কীভাবে বোঝালে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে, এই সমস্ত যাবতীয় আমার মধ্যে যে কমতিগুলো রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো। ওকে, তাহলে এটুকু আশা করি বুঝতে পেরেছো। এটুকু বুঝে থাকলে আমি পরবর্তী টেক্সটের যে প্যারাগুলো আছে সেগুলোতে চলে যাব। তাহলে এবার আমরা লাস্ট পার্টে চলে যাব। ফার্স্ট ইউনিট নাম্বার 1 যে আমরা করছিলাম, ইউনিট নাম্বার 1 যে লাস্ট আজকে প্যারা আছে, এই প্যারাটা আমরা আজকে কমপ্লিট করব। ওকে, তাহলে কি বলছে, দ্য পিপল ওয়ার টু স্ট্যান্ড, মানে কি ওখানে টু মানে খুবই, টু বলতে কি বোঝানো হয়েছে, খুবই। দ্য পিপল যে মানুষগুলো জড়ো হয়েছিল গান্ধীজির চারপাশে শোকাহত অবস্থায়, সেই পিপলগুলো কি হয়েছিল, ওয়ার টু স্ট্যান্ড, খুবই হতভম্ব হয়ে গেছিলো। স্ট্যান্ড মানে হচ্ছে হতভম্ব। ওকে, তাহলে স্ট্যান্ড মানে কি, হতভম্ব। টু তার আগে দেওয়া আছে মানে কি, খুবই হতভম্ব। টু স্পিক ইন দ্য বিগিনিং, তারা প্রথম দিকে কোনো কথাই বলতে পারছিল না। টু স্পিক ইন দ্য বিগিনিং, তারা প্রথম দিকে কোনো কথাই বলতে পারছিল না। ল্যাটার, কিন্তু পরের দিকে দে ক্লামার্ড, তারা কোলাহল করলো ওয়াইডলি, ব্যাপকভাবে। প্রথম দিকে তারা গান্ধীজির মৃত্যুর কথা শুনে সেখানে জড়ো হলো এবং ব্যাপকভাবে তারা নিস্তব্ধ অবস্থায় রইলো প্রথম দিকে, কিন্তু পরবর্তী সময়ে তারা খুবই কোলাহল করতে লাগলো। ওয়াইডলি মানে হচ্ছে ব্যাপকভাবে, ওয়াইডলি মানে হচ্ছে ব্যাপকভাবে। অ্যান্ড ক্লামার্ড মানে হচ্ছে কোলাহল। প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তোমরা একটা নোটবুক খাতাতে লিখে নেবে, ছোট একটা নোটবুক নেবে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেগুলো ইম্পর্ট্যান্ট বেঙ্গলি মিনিং রয়েছে সেগুলো লিখে নেবে। তাহলে কি হয় বলো তো, পরবর্তী যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি করার ক্ষেত্রে এবং রাইটিং স্কিল লেখার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। ওকে, তাহলে কি বলছে তারা ক্লামার্ড ওয়াইডলি, ব্যাপকভাবে কোলাহল করছিল, শাউটিং চিৎকার করছিল, অ্যান্ড ক্রাইং এবং কান্না করছিল। দে জাসেল্ড, তারা হুড়াহুড়ি করছিল, ধাক্কাধাক্কি করছিল। জাসেল্ট, ক্লামার্ড মানে কি বলছে, তোমাদের ওয়ার্ড নেস্টে 17 নম্বর পাতা দেখো টেক্সট বুকে, ক্লামার্ড মানে বলছে ডিমান্ড লাউডলি, মানে খুব তীব্রভাবে কোলাহল করছিল, চিৎকার করছিল। অ্যান্ড জাসেল মানে কি বলছে, ফোর্সড ওয়ান্স ওয়ে বাই পুশিং, মানে একে অপরকে ধাক্কা দিয়ে ঠেলাঠেলি করাটাকে এখানে জাসেল বলা হয়েছে। জাসেল মানে হচ্ছে ধাক্কাধাক্কি করা বা হুড়োহুড়ি করা, ওয়ান অ্যানাদার, একে অপরকে। ইন আ স্ট্যাম্পড টু ব্রেক, পদদলিত। স্ট্যাম্প মানে হচ্ছে পদদলিত, টু ব্রেক ইনটু দ্য হাউস, ওই পদদলিত ওই ভিড়টাকে ভেঙে তারা ঘরে ঢুকে গান্ধীজির মৃতদেহটাকে দেখার জন্য তারা হুড়োহুড়ি করছিল। তাহলে এতটুকু পর্যন্ত কোনো অসুবিধা নেই, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এতটুকু পর্যন্ত বুঝতে পারলে আমরা পরের পার্টে চলে যাব। ওকে, সবাই রেডি তো? ঠিক আছে, পরের পার্টে আমরা চলে যাচ্ছি। তো কাম্ট মানে হচ্ছে শান্ত হওয়া, CLAMED, কাম্ট মানে হচ্ছে শান্ত হওয়া। আর লিটিল, কিছুক্ষণের জন্য, লিটিল মানে ছোট বা কিছু সময়ের জন্য, ক্ষুদ্র সময়ের জন্য। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স, যখন এটা ঘোষণা করা হলো। অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা। ওকে, তাহলে
দে কাম্ট, তারা শান্ত হলো। তারা প্রথম দিকে হুড়োহুড়ি করছিল এবং ধাক্কাধাক্কি করে একে অপরের ভিড়টাকে ভেঙে যখন গান্ধীজির মৃতদেহটাকে দেখতে যাচ্ছিল তখন তাদের প্রতি একটা অ্যানাউন্স করা হলো, ঘোষণা করা হলো। ঘোষণাটা কি অ্যানাউন্স করা হলো? দ্যাট যে দে উড বি অ্যালাউড, তাদেরকে তারা দেখতে পাবে, টু সি দে অ্যালাউড, তাদেরকে দেখতে দেওয়া হবে গান্ধীজি গান্ধীজিকে বিফোর ফিউনালে, তার যে শবযাত্রা আছে, সেই শবযাত্রার আগে সেই সমস্ত মানুষকে সেই গান্ধীজির মৃতদেহটা দেখতে দেওয়া হবে। এটাই ঘটনা হয়েছিল। তার জন্য তারা কি হয়েছিল? শান্ত হয়েছিল। তাহলে কি বলছে? দে কাম্ট আর লিটিল, তারা একটুর জন্য শান্ত হয়েছিল। হোয়েন ইট ইজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজিস বিফোর দ্য ফিউনারেল, তারা একটুর জন্য শান্ত হয়েছিল। হোয়েন, যখন ঘোষণা করা হয়েছিল দ্যাট যে দে উড বি অ্যালাউড, তাদেরকে দেখতে যাও, টু সি দেখতে দেওয়া হবে গান্ধীজিকে বিফোর দ্য ফিউনারেল, সব যাত্রার আগে পর্যন্ত। হোয়েন, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত কোনো অসুবিধা নয়। মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি তোমাদের এতটুকু পর্যন্ত কোনো রকম অসুবিধা নেই তো? তাহলে না থাকলে পরের পার্টে চলে যাবো। আর থাকলে প্লিজ একটা কমেন্ট করে দিও, তোমার মিষ্টি হাত দিয়ে মিষ্টি একটা কমেন্ট করে দিও। যদি কোনো কোথাও অসুবিধা হয় আমি তোমাদের প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বারবার বলছি, ওকে? তাহলে কি বলছে? হোয়েন, যখন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শকড, যখন একজন হতভম্ব হয়ে সম্মুখীন হয় কি অফ আ লাভড অন দিস, যখন তার প্রিয় মানুষের মৃত্যু হয়, যখন কারোর প্রিয় মানুষের মৃত্যু হয় অবশ্যই সে শোকাহত হয়, শকড হয়ে যায়, হতভম্ব হয়ে যায়। এখানে কি বলছে? ফেস্ট মানে সম্মুখীন হওয়া, ফেস্ট মানে হচ্ছে সম্মুখীন হওয়া, ফেস্ট মানে হচ্ছে সম্মুখীন হওয়া। উইথ দ্য শকড মানে হতভম্ব, মানে হচ্ছে হতভম্ব, উইথ আ লাভড অন ডেথ, যখন তার প্রিয় মানুষের মৃত্যু হয়। অন হুইম্পার্স মানে কি আছে? তোমাদের যে অর্ডিনেন্স আছে সেখানে হুইম্পার্স বলছে মেক্স লো ক্রাইং নয়েজেস, মানে খুবভাবে কান্না করছে, নাকে কেঁদে যে কান্নাটা করা হয়, নাকে কেঁদে কাঁদতে কাতর হয়ে নাকে যে কান্না সুরে কান্নাটা বেরোয় সেটাকে বলা হচ্ছে হুইম্পার্স। তাহলে ওয়ান হুইম্পার্স, একজন কান্না করে হচ্ছে হোয়াট উইল বিকাম অফ মি, এটা কিন্তু বিকাম আছে, ওকে? হোয়াট উইল বিকাম অফ মি, এখন আমার কি হবে? নাও বলছে হোয়াট উইল বিকাম অফ মি নাও, এখন আমার কি হবে গো? এখন আমার কি হবে? দ্যাট হি হ্যাজ লেফট মি, যখন সে আমাকে ছেড়ে চলে গেল এখন আমার কি হবে? এই প্রশ্নটা কিন্তু সে করছে। গান্ধীজি মৃত অবস্থায় শুয়ে আছে, তখন তার প্রিয় মানুষটা তাকে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে তুমি আমাকে যে ছেড়ে চলে গেলে তাহলে এখন আমার কি হবে? এইভাবে সে কান্না করছে। দিস ওয়াজ সিওরলি দ্য কোশ্চেন, এটা নিশ্চিতভাবে একটা প্রশ্ন ছিল আপার মোস্ট, বেশিরভাগ মানুষের কাছে, অফ মাইন্ড অফ ইন দ্য মর্নিং পিপল, যে শোকাহত মানুষগুলো ছিল তাদের মধ্যে এটাই সব থেকে বেশি প্রশ্নটা ছিল যে এখন যে তাদের লিডার তাদেরকে ছেড়ে চলে গেছে তাহলে তাদের অবস্থাটা এখন কি হবে? এটাই তাদের বেশিরভাগ মনে কোশ্চেনটা জাগছিল। দে লুকড লাইক মোর লস্ট পিপল, তারা দেখতে লাগছিল হারানো শিশুর মতো। তাদের যে অর্থাৎ গান্ধীজি যে অনুগামীরা ছিল তাদেরকে হারিয়ে যাওয়া শিশুদের মতো লাগছিল, কারণ তাদের লিডার আর পৃথিবীতে আর নেই, তার জন্য তাদেরকে লস্ট চিলড্রেন হিসাবে দেখতে লাগছিল, লুক লাইক লস্ট চিলড্রেন। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন ম্যানি অফ হার্টস অ্যাজ উই স্যাড, যখন এটা আমাদের অনেকের মনে কোশ্চেনটা ঘুরছিল, এই প্রশ্নটা ঘুরছিল, তখন আমরা কি করলাম? এক জায়গাতে বসে পড়লাম, স্টিল শকড, স্থির হয়ে, হতভম্ব হয়ে, অ্যান্ড আনবিলিভেবল, এবং অবিশ্বাসযোগ্যভাবে আমরা বসে রইলাম। তাহলে স্টিল শকড, হতভম্ব অবস্থায় থেকে, আগে তো হতভম্ব ছিলই, পরেও এই কথাটার পরে তারা যে বসলো হতভম্ব হয়েই কিন্তু বসলো, হতভম্ব তাদের মধ্যে কাটেনি। এখন শকড মানে হচ্ছে হতভম্ব হয়ে, অ্যান্ড আনবিলিভেবল মানে অবিশ্বাস্য হয়ে, মানে যেটা বিশ্বাস করা যায় না একেবারে, তাদের যে লিডার চলে গেছে তারা কোনো মতে এটা বিশ্বাস করতে পারছে না, তাই এখানে বলা হয়েছে আনবিলিভিং। উই লিসেন্ড, আমরা শুনতে পাচ্ছিলাম, কি বলছে? উই লিসেন মানে হচ্ছে শুনতে পাওয়া, লিসেন মানে হচ্ছে শুনতে পাওয়া, লিসেন্ট মানে হচ্ছে শুনতে পাওয়া, টু দ্য ব্রডকাস্ট, সেই যে বেতার তরঙ্গ সম্প্রচার হয় না সেটাকে বলা বলে। আগে যুগের যে রেডিও ছিল না, এখনকার দিনে তো অনেক মোবাইলের ব্যবহার হয়েছে, আগে তো ওরকম ছিল না, আগে কী ছিল? আমাদের রেডিও বেতার তরঙ্গের মাধ্যমে সেটা পাঠাতো, ফলে আমরা শুনতে পেয়েছিলাম ব্রডকাস্টের মাধ্যমে। তাহলে ব্রডকাস্ট মানে কি হচ্ছে? বেতার সম্প্রচার। টেলিং দ্য পিপল, বলছিল মানুষগুলো, অফ দ্য ইন্ডিয়া, ভারতের, যে দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের যে বাপুজি, তাদের যে লিডার, তাদের যে প্রশিক্ষক, তিনি আর কিন্তু নেই এই পৃথিবীতে, অর্থাৎ বাপু ওয়াজ নো মোর, গান্ধীজি কিন্তু এই পৃথিবীতে আর নেই, অর্থাৎ তাদের বাপু আর এই পৃথিবীতে নেই। তাহলে ওয়ার্ড মিনিংগুলো তোমরা নিজের নোটবুকে লিখে নাও। পিপল ওয়ার টু স্ট্যান্ড মানে হচ্ছে হতভম্ব হওয়া, টু স্পিক বলতে ইন দ্য বিগিনিং, শুরুর দিকে কোনো জসল্ট মানে হচ্ছে
জসল মানে হচ্ছে ধাক্কাধাক্কি করা, অ্যানাদার মানে একে অপরের সঙ্গে, স্ট্যাম্প মানে হচ্ছে পদদলিত, পায়ের ওপরে পা ঘিসে যে লড়াইটা করা হয় ঢোকার জন্য, টু ব্রেক ইন্টু দ্য হাউস ঘরের মধ্যে ঢোকার জন্য, দ্য কাম মানে হচ্ছে শান্ত হওয়া, অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা, ঘোষণা করা, টু সে গান্ধীজি বিফোর ফিউনারাল মানে হচ্ছে সব যাত্রা, মানে হচ্ছে সব যাত্রা, ফিউনারাল মানে হচ্ছে সব যাত্রা, ওয়েন ওয়ান মোর ফেস মানে হচ্ছে সম্মুখীন হওয়া, শক মানে হচ্ছে হতভম্ব হয়ে, ওয়ান ডেথ ওয়ান হুইম্পার্স মানে হচ্ছে কান্না করা, বিকাম উই নাও দ্যাট লেফট সিওরলি নয় নিশ্চিতভাবে, সিওরলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, আপার মোস্ট মানে হচ্ছে বেশিরভাগ, মর্নিং মানে হচ্ছে শোকাহত, পিপল মানে জনগণ, আর লস্ট চিলড্রেন মানে হারানো শিশু, স্টিল শকড মানে তখনও হতভম্ব অবস্থায় ছিল, আনবিলিভিং মানে হচ্ছে অবিশ্বাস্য, লিসেন মানে হচ্ছে শুনতে পাওয়া যাচ্ছিল, ব্রডকাস্ট মানে হচ্ছে বেতার তরঙ্গ, টেলিং বলা হচ্ছিল পিপল ইন্ডিয়া নো মোর, দেয়ার বাপু আজ নো মোর, তাদের বাপু আর এই পৃথিবীতে নেই। তাহলে আশা করি এখানে আমাদের ইউনিট নাম্বার ওয়ানের যে সমস্ত টেক্সচুয়াল যে লাইন বাই লাইন আছে সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা পুরোটা টেক্সট এবং অথার যে সমস্ত অথার সম্পর্কে বলেছি সেগুলো বুঝতে পেরেছো, কোথাও কোনো অসুবিধা নেই। যদি কোথাও অসুবিধা হয় তোমরা বারবার বলছি প্লিজ একটা কমেন্ট করে দিও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অবশ্যই রিপ্লাই দিব। এবং তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার পড়ানোটা যদি একটুও তোমাদের উপকারে লাগে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন প্রেসে আমার পাশে থেকো, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টেক কেয়ার।